আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়া নেবো। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও, তোমাদের অনেক কাজ আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখি 15 পেজে কি আছে। লেটস কন্টিনিউ। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি filled Gandhiji's work. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religion. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become immortal for their thoughts and work. দেখো, এর বাংলাটা বলে দিচ্ছি। ভালোবাসা, শান্তি, সমতা, চিন্তাভাবনা গান্ধীজির কাজকে পরিপূর্ণতা দিয়েছিল। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরও এর একই রকম চিন্তাভাবনা ছিল। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা চাইতেন। এই বিষয়ে তিনি 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে একটি বক্তব্য রেখেছিলেন। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন শুরু করেন। এটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। এই তিনজন মহান ব্যক্তি তাদের চিন্তাভাবনা এবং কাজের জন্য অমর হয়ে রয়েছেন। হয়ে গেল আমাদের পেজটা। এরপরে আমরা 16 পেজ দিকে এগিয়ে যাব। দেখব 16 পেজে কি আছে। পেজ নাম্বার 16 প্রথমে দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড্রপ রয়েছে। কমিউনাল হারমোনি, গুড রিলেশনশিপ এবং পিপল অফ ডিফারেন্ট বিলিভ, সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ বিভিন্ন ধর্মমতের বিশ্বাসী মানুষদের মধ্যে সুসম্পর্ক। তারপরে হচ্ছে ইমর্টাল। ইমর্টাল মানে হচ্ছে আনফরগেটেবল, যেগুলোকে ভোলা যায় না। এই হলো আমাদের ওয়ার্ড্রপ। এরপর আমরা অ্যাক্টিভিটি 5 দিকে ঢুকে যাই। দেখি অ্যাক্টিভিটি 5 কি আছে। মেনশন দ্য আইডিয়াস that fill Gandhiji's work. Thoughts of love, peace and equality fill Gandhiji's work. এটা হবে অ্যান্সার। নাম্বার বি এর অ্যান্সারটি কী হবে? হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট দ্য ইউনিটি অফ অল রিলিজিয়ন? কোথায় তিনি সমস্ত ধর্মের সমন্বয় সম্পর্কে ভাষণ দিয়েছিলেন? at Chicago in 1893. Swami Vivekananda spoke about unity of all religion at Chicago in 1893. তারপর আছে কি নাম্বার সিটা, হু স্টার্টেড দ্য রক্ষা বন্ধন as a festival of brotherhood? Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905 as a festival of brotherhood. How did three men become immortal? The three men became immortal for their noble thoughts and great work for India and her people. এভাবেই আমরা অ্যাক্টিভিটি 5টা শেষ করব। এরপর আমরা অ্যাক্টিভিটি 6 এর দিকে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 6 কি বলেছে? পাংচুয়েশন প্রয়োগ করতে বলেছে। তার মানে কমা, ফুল স্টপ, আস্কিং মার্ক, ইনভার্টেড কমা এগুলো বসাতে বলেছে। ধরো আমি শুরু করে দিচ্ছি, তোমাদের একটুখানি সাহায্য হবে। দেখো, ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে একটা ফুল স্টপ হবে। হি বট এ বক্স, কমা হবে, এ ব্যাট, কমা, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট। এখানে ফুল স্টপ। হিজ ব্যাগ বিকাম heavy, full stop. Do you know what he did then? এখানে একটা asking mark. He said to a horse, comma, inverted comma, please share my load, full stop. It is too heavy for me, full stop, inverted comma, close. The horse replied, comma, inverted comma, it is your load, full stop. Don't ask me to share it, ফুল স্টপ, ইনভার্ট কমা শেষ। দেখো, এইভাবেই অ্যাক্টিভিটি 6টা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি আবার এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। অ্যাক্টিভিটি 7 কী আছে দেখে নাও। হু, হোয়েন, হোয়াট আর হোয়ার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। প্রথমটা কী হবে? হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। কখন খেলো? আফটারনুন, ওই জন্য হোয়েন এসছে। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কে তোমার ভালো বন্ধু? রমেন। এখানে হু হবে।
where will you go to summer vacation? We shall go to Darjeeling in the summer vacation. এখানে হবে where. আর where do you have your tiffin? I had bread in my tiffin. এটা হবে what. ভালো করে তোমরা বুঝো, কে, কখন, কি আর কোথায়, এই দিয়েই শূন্যস্থানটা পূরণ করা হলো। আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে চলে যাব। দেখো অ্যাক্টিভিটি এইটি কি বলেছে, সাবজেক্ট আর প্রেডিকেট। তোমরা আগেই করেছো, তবু আর একবার বলে দিই কি অ্যান্সারটা হবে। যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন দি বয় সাবজেক্ট হবে, সেকেন্ড অপশানে হিটা সাবজেক্ট হবে, থার্ডে দ্য গার্লটা সাবজেক্ট, ফোর্থে দ্য মুনটা সাবজেক্ট। তাহলে ফার্স্টে প্রেডিকেট কোনটা হবে, প্লেস ইন দ্য ফিল্ড। সেকেন্ডে প্রেডিকেট কোনটা হবে, ইজ ভেরি হ্যাপি টুডে। থার্ডে হবে স্টুড ফার্স্ট দিস ইয়ার। তারপরে রিভলভস রাউন্ড দ্য আর্থ। এইভাবে অ্যাক্টিভিটিটা শেষ হলো। এবার পরের অ্যাক্টিভিটির দিকে আমরা যাই। দেখি অ্যাক্টিভিটি 9টা কি আছে। ও খুব সোজা আছে, এ আর অ্যান বসাতে বলেছে। দেখো এগুলো অনেক দিন ধরে তোমরা শিখছো, একদম ভুল হওয়া উচিত নয়। আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি। কী হবে দেখো, প্রথমটা কি আছে, অরেঞ্জ, ও দিয়ে শুরু আছে, কী হবে অ্যান অরেঞ্জ। তারপরটা এ গোট, তারপরটা এ ম্যান, তারপরটা অ্যান আইসক্রিম, নেক্সট অ্যান এয়ারশিপ, নেক্সট এ লেক, অ্যান আমব্রেলা, এ ক্রিকেটার। এটা খুব সোজা ছিল, ওই জন্য বেশি না বুঝিয়ে এটা তোমাদের সহজেই করে দিলাম। এরপর আমরা অ্যাক্টিভিটি 10-এর দিকে ঢুকে যাব। দেখো অ্যাক্টিভিটি 10-এ কী রয়েছে, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার টু মেক সেন্টেন্স। আচ্ছা দি যোগ করে শূন্য মেক সেন্টেন্স করতে বলেছি। সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ ভেরি লার্জ। এল্ডেস্ট সন, হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফাদার। এবার ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2011। এইভাবেই মেক সেন্টেন্সগুলো করা হলো। অ্যাক্টিভিটি 10 খুব সোজা ছিল। এবার আমরা অ্যাক্টিভিটি 11-এর দিকে এগিয়ে যাব। দেখি অ্যাক্টিভিটি 11-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে আর্টিকেলস দিয়ে। আর্টিকেলস মানে তোমরা জানো এ অ্যান দি, এটা দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো কী আছে, ইন্ডিয়ান ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। এখানে দি হলো। ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রিম অ্যান্ড অ্যান ইভেন্ট অফ great impression to the youth of India. The members of Indian Team India were hailed as national heroes. দেখো এখানে দি, এ, অ্যান, দি এই সবকটারই ব্যবহার করা হয়েছে। ভালো করে তোমরা দেখে নাও। এরপর আমরা অ্যাক্টিভিটি 12-এর দিকে এগিয়ে যাব। অ্যাক্টিভিটি 12-এ কী আছে একটুখানি দেখে নিই। লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট গ্রেট পারসন। কোনো একটা মহান ব্যক্তি সম্পর্কে 4টে বাক্য লিখতে বলেছে। এখানে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে 4টি লাইন বলার চেষ্টা করছি। তোমরা দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নেতাজি। হি ওয়াজ এক্সট্রিমলি ব্রেভ। হি টোল্ড গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। দেখো এই 4টে সেন্টেন্স সুভাষচন্দ্র বোস সম্পর্কে বলে দেওয়া হলো। এইভাবেই লেসন 1-এর অল অ্যাক্টিভিটিস কমপ্লিট করা হচ্ছে। কোথায় কোথায় দি বসাবো আমরা ভালো করে বুঝিয়ে নিই। এবার আমরা দেখে নেবো কোথায় কোথায় দি বসছে। টু ডিনোট দ্য এক্সিস্টেন্স অফ অনলি ওয়ান ইন নেচার। প্রকৃতিতে যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি আছে তার আগে দি বসবে। যেমন দি মুন লুকস বিউটিফুল, চাঁদটি দেখতে খুব সুন্দর, তাহলে মুনের আগে দি বসেছে। ফর পার্টিকুলার পার্সন থিং, যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তার আগে দি বসে। যেরকম রাহুল নিউ দ্য ম্যান ভেরি ওয়েল। রাহুল মানুষটিকে ভালোভাবে চেনে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু মানে দুধ দেয়, এখানে দিয়ে বসছে, এখানেও দিয়ে বসছে। দেখো মনের আগেও দিয়ে বসছে, কারণগুলো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। বিফোর কান্ট্রি, কমিউনিটি, নিউজ পেপার, মাউন্টেন, রিভার, সি, আইল্যান্ড, দেশ, সম্প্রদায়, খবরের কাগজ, পর্বত, নদী, সমুদ্র এর আগেও দিয়ে বসবে। যেরকম এভরিডে মাই ফাদার রিড দ্য স্টেটসম্যান, দেখো একটা খবরের কাগজ তার আগে দিয়ে বসছে। উই এক্সপিরিয়েন্স হিউজ ওয়েভ অফ বে অফ বেঙ্গল অ্যাট দীঘা, তাহলে বে অফ বেঙ্গল একটা সমুদ্রের নাম, বঙ্গোপসাগর তার আগে দিয়ে বসছে। এভাবে আমরা নিয়মটা শিখলাম। এরপরে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। কোথায় কোথায় এ বসবে, কোথায় কোথায় অ্যান বসবে, কোথায় কোথায় দি বসবে। দেখো এখানে রয়েছে অরেঞ্জ, কোথায় বসেছে অ্যানের জায়গায়।
অস্ট্রিচ কোথায় বসেছে? এনের জায়গায়। ব্যানানা বসবে এর জায়গায়। কাবেরী, কাবেরী একটা নদীর নাম, এ এন না বসে দেখো এখানে কোথায় বসেছে, এটা দিয়ের জায়গায় বসেছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখি। তারপর রয়েছে লিফ, লিফ বসছে এর জায়গায়। কুতুব মিনার, কুতুব মিনারটা জায়গার নাম, সৌধর নাম। কুতুব মিনার তাহলে এনের জায়গায় বসেনি, কুতুব মিনার বসেছে দিয়ের জায়গায়। ঠিক আছে, তারপরে দেখি কি আছে। ইউনিয়ন, দেখো ইউনিয়নটা কোথায় বসেছে? ইউনিয়নটা এর জায়গায় বসেছে। কেন? প্রথম লেটারটা তো ভাওয়েল আছে, তাহলে কেন এর জায়গায় বসলো? ইউর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, সেই জন্য ইউনিয়নটা এর জায়গায় বসছে। হাওয়ার, হাওয়ার তো নয় আওয়ার, তাহলে এটা এনের জায়গায় বসবে। ঠিক আছে, সাইলেন্ট ইস থাকলে এনের জায়গায় বসতে আমরা শিখলাম এই মাত্র। এগ, এগটা বসবে এনের জায়গায়। ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হবে এ। ওমেন, ওমেন হবে এ। ইউনিভার্সিটি হয়ে যাবে এ। এম এ, এম এটা হয়ে যাবে এন এম এ। স্টেটসম্যানটা দিতে, হিমালয়টা দিয়েতে বসে, দেখো স্টেটসম্যান আর হিমালয় এখানে দুটোই দিয়ের ঘরে বসেছে। তারপরে অ্যাক্টিভিটি 7 আছে, দেখো কি বলেছে। এ অ্যান্ড দি বসাতে বলেছে। গিভ মি অ্যান এগ অ্যান্ড এ ব্যানানা, আমাকে একটা ডিম দাও একটা কলা দাও। এগের আগে অ্যান বসেছে, ব্যানানা আগে এ বসেছে। হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি, তো এমপির আগে অ্যান বসেছে। মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী, এ বসেছে। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেলস। ঠিক আছে, এটা হলো। তারপরে বর্ণালী ইজ দ্য বেস্ট গার্ল অফ দ্য ক্লাস, এখানে দি বসবে। সি ইজ অ্যান ওল্ড লেডি। সুগার সেলস ₹20 a kilo. This is a one-act play. He is an honest man. The Pacific Ocean is the deepest ocean. প্রশান্ত মহাসাগর সবথেকে গভীরতম মহাসাগর। দেখো এখানে কোথায় এ অ্যান্ড ডি বসবে বুঝিয়ে দেওয়া হলো। এরপরে আমরা অ্যাক্টিভিটি 8 দিকে চলে যাব। দেখো এখানে কিছু কিছু মিস্টেক আছে, এগুলো ঠিক করতে হবে। যেরকম রমিতা ওয়েন টু এ তাজমহল, এ তাজমহল হবে না, তাজমহল তো একটাই আছে পৃথিবীতে, ওই জন্য দি তাজমহল হবে। তারপরে হি ট্রাভেল অ্যারাউন্ড অ্যান কান্ট্রি বাই এ বাইসাইকেল, অ্যারাউন্ড দ্য কান্ট্রি হবে, গোটা দেশটি সে বাইসাইকেলে ঘুরেছিল। অনামিকা মেট এ ওল্ড ম্যান, এ ওল্ড ম্যান হবে না, অ্যান ওল্ড ম্যান হবে। দেখো তোরা দাগ দিয়ে সেটা সঠিক করে করা দেওয়া হয়েছে। মাই মাদার ইজ রিডিং এ বুক হবে, অ্যান বুক তো হয় না, এ বুক হবে। ঠিক আছে, তারপরে হি ইজ এ অনারেবল ম্যান, এ অনারেবল ম্যান হবে না, অ্যান অনারেবল ম্যান হবে, কারণ এখানে এসটা সাইলেন্ট করা রয়েছে, এইচের উচ্চারণটা সাইলেন্ট রয়েছে, অনারেবল হয়েছে বলে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো ওয়ার্ড্রপে। ওয়ার্ড্রপের মিনিংগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো অনেক কাজে লাগে। জেন্টলি, দেখো দুটো সিলেবেল রয়েছে। জেন্টলি মানে হচ্ছে পোলাইটলি, মানে বিনম্রভাবে। এখান দিয়ে যেটা সেন্টেন্স তৈরি করতে দেয় কী হবে, দ্য গার্ল বিহেভ ভেরি জেন্টলি, মেয়েটি খুব বিনম্রভাবে ব্যবহার করেছিল। তারপরে ওয়ান্ডার্ড, দেখো দুটো সিলেবেল রয়েছে। ওয়ান্ডার্ড মানে সারপ্রাইজ, বিস্মিত হয়ে যাওয়া। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইভেন্ট, সেই ঘটনাটা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল, মানে অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, স্ট্রাগল, স্ট্রাগল দুটো সিলেবেল আছে, মানে হচ্ছে এফোর্ট হার্ড ট্রল, মানে কঠিন পরিশ্রম করা বা প্রয়াস করা। দ্য সোলজার পুট ইন এ লট স্ট্রাগলস, অনেক কঠিন পরিশ্রমের মধ্যে সৈনিকরা পড়েছিল। এক্সপ্লেইন, এক্সপ্লেন দুটো সিলেবেল আছে। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া। টোল ইন ডিটেলস, খুঁটিয়ে সব কিছু বলা। দ্য টিচার এক্সপ্লেন দ্য ডিফারেন্ট স্টেপস অফ দ্য সাম, অঙ্কটির বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ধাপ শিক্ষক মহাশয় বুঝিয়ে বলেছিলেন। তারপরে ইকুয়ালিটি, দেখো ইকুয়ালিটি তিনটে সিলেবেল আছে, মানে সেমনেস মানে একতা, সমতা, একই রকম হওয়া। কী বলেছে, উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ, জীবনে সমতা বজায় রাখার জন্য আমাদের সেটা অভ্যাস করা উচিত। তারপরে কি আছে দেখো, ফেস্টিভ্যাল, দেখতে পাচ্ছ ফেস্টিভ্যাল তিনটে সিলেবেল আছে। ফেস্টিভ্যাল অকেশন, হোয়েন উই এনজয়, যখন আমরা আনন্দ করি, কোনো উৎসব। হোলি ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স, হোলিকে রঙের উৎসব বলা হয়। কমিউনাল, দেখো কমিউনাল দুটো সিলেবেল রয়েছে। কমিউনাল মানে বিভিন্ন ধর্মের মানুষ সংক্রান্ত, পিপল রিলেটেড টু ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের মানুষ সংক্রান্ত। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন,
ঠিক আছে? সাম্প্রতিক সম্প্রীতি অবশ্যই আমাদের বজায় রাখা উচিত। হারমোনি মানে ফ্রেন্ডলি অ্যান্ড গুড রিলেশনশিপ, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার সম্পর্ক। উই শ্যাল ট্রাই টু কিপ আওয়ার হারমোনি ইন সোসাইটি, সমাজে আমাদের সম্প্রীতি বজায় রাখা উচিত। এবার দেখো 24 পেজ হয়ে গেল, আমরা 25 পেজ চলে যাই। অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। সি ওপেন দ্য ডোর জেন্টলি, সে আস্তে আস্তে দরজাটা খুলেছিল অ্যান্ড ওয়েন্ট ইন, চলে ভেতরে ঢুকেছিল। দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানে মানব জাতির ইতিহাস, ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানব জাতির ইতিহাস হলো বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই। এখানে স্ট্রাগল হবে। উই সেলিব্রেট মানে উদযাপন করা, ডিফারেন্ট ফেস্টিভ্যাল, আমরা বিভিন্ন রকম উৎসব উদযাপন করি। দ্য স্টুডেন্ট এক্সপ্লেন হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল, ছাত্রটি ব্যাখ্যা করেছিল যে সে কেন স্কুলে দেরি করে এসেছিল। এইভাবে আমরা 9টা বুঝে নিলাম। অ্যাক্টিভিটি 10-এ দিয়ে কী আছে, অ্যাক্টিভিটি 10-এ রয়েছে দেখো অ্যান্টোনিমস বলেছে, মানে বিপরীত শব্দ। জেন্টলি তার অ্যান্টোনিমস রুডলি, মানে বিনম্রভাবে, এটা খুব ক্রুদ্ধভাবে, খুব খারাপভাবে আর কি, রূঢ়ভাবে। সিমিলার যে ডিসিমিলার, সিমিলার মানে একই রকম, ডিসিমিলার মানে বিভিন্ন রকম। ইকুয়ালিটি ইনইকুয়ালিটি, এটা হচ্ছে সমতা, এটা অসমতা। ঠিক আছে, এরপরে আমরা মেক সেন্টেন্স করবো। আজকের পড়াটা এখানেই শেষ করবো। মেক সেন্টেন্স মানে আমি একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি, তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো। স্যাক্রিফাইস তার মানে হচ্ছে আত্মত্যাগ করা। আই অ্যাডমিয়ার টু দ্য এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস ইউ পুট ইন ইট, তুমি যে ত্যাগ করেছো সেটা আমি মেনে নিচ্ছি, কোনো কাজটা করার জন্য ত্যাগ করে সেটা আমি মেনে নিচ্ছি। ফ্রিডম, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস লাইজ ইন ফ্রিডম, স্বাধীনতা, আমাদের জীবনে সবথেকে বেশি স্বাধীনতা থাকে কোথায়, আনন্দ থাকে কোথায়, স্বাধীনতায়। রিফিউজ, হি রিফিউজ টু ডু ব্যাড থিংস, সে খারাপ কাজ করতে প্রত্যাখ্যান করেছে। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, তোমরাও খারাপ কাজ করতে প্রত্যাখ্যান করবে। মোমেন্ট মানে মুহূর্ত, ফর এ মোমেন্ট হি স্টাডিড হার ফেস, এক মুহূর্তের মধ্যে সে তার মুখমণ্ডল পড়ে নিয়েছিল। দেখো তোমাদের বইয়ের 19 পাতায় এটা রয়েছে, এটা আমি পড়বো, তারপর সবার শেষে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। একটুখানি পড়ি। অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। প্রথমে খানিকটা খনে নিল, তারপরে মাটিতে পাইপ বসানো শুরু হলো। একটু পরেই অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে, কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি। ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল। অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা বলল। স্যার বললেন কল বসানোর সময় মাটির তলার মাটি কেমন তা জানা যায়। মিতা বলল মাটির উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? কিছুটা তো আলাদা হবেই। উপরের মাটি মিহি, যত নিচের দিকে তত কাঁকর মাটি আর নুড়ি মাটি। একটা গ্লাসে জল নাও, মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে এসো, সেটাকে গ্লাসে জলে গুলিয়ে থিতিয়ে নাও, বুঝতে পারবে। কি দেখা যাবে স্যার? অজিত আগেই প্রশ্ন করলো। এই মাটিতে ভারী হালকা নানা জিনিস আছে, ভারী জিনিসগুলো নিচে থিতিয়ে পড়বে, হালকা জিনিসগুলো ভেসে উঠবে। মাটিতে ভারী হালকা নানা জিনিস আছে, ভারী জিনিসগুলো থিতিয়ে পড়বে আর হালকা জিনিসগুলো ভেসে উঠবে। জলে মাটি গুলে থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল উপরের মাটিগুলো দেখলে এইরকম দেখা যাবে, অনেকটা এরকম হবে। উপরে শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। রাবেয়া বলল এইরকম হবে কেন? মাটির উপরের মাটি কি একই রকম? মোটামুটি একই রকম। তারপরে দেখো একটা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করার পর কি বলা রয়েছে, একটি বড় গ্লাসে কাঁচের জল আর তাতে একদলা মাটি গুলে নাও। মাটি গুলার পর কি হয়, ঘন্টাখানেক বাদে ওই গ্লাসের উপরে কি দেখতে পাচ্ছ সেগুলো লেখো আর পাশে বলো। চলো দেখো এগুলো কি হয়েছে, আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। মাটি গুলার পর কি দেখা যাবে, মাটি গুলে দেওয়া কাঁচের গ্লাসের জলের উপরের তলে গাছের ছোট ছোট পাতা, খড় ইত্যাদি ভেসে আছে। গ্লাসের জলের মধ্যস্তরে ক্ষুদ্র ক্ষুদ্র কাদার কণা ভেসে আছে, আর কাদামাটি ও হিউমাস ভারী হওয়ায় সেগুলো মাটির নিচে থিতিয়ে পড়েছে। আর বালির ছোট্ট দানা ভারী হওয়ায় সেগুলো তলায় থিতিয়ে পড়েছে। আর বালির বড় দানা বেশি ভারী হওয়ার জন্য জলের একে যেমন তলায় থিতিয়ে পড়েছে। দেখে নাও তোমরা কীভাবে উত্তরটা সাজানো হয়েছে। এরপরে আমরা 20 পাতার দিকে গিয়ে যাই। মাটি দেখা। দেখো সেখানেও একটা ছক রয়েছে, ছকটা আমরা বুঝবো, তার একটু পড়ে নিই। পরদিন স্যার ক্লাসে বললেন শুকনো মাটির দলা
গ্লাসের জলে ফেলে কি দেখলে? ছবি এঁকে তা দেখাও। সীমা বোর্ডে আঁকলো। ছবিতে দেখালো যে মাটির দলা জলে ফেলে আছে, বুজবুজ করে বাতাসে উঠছে। বাহ বাহ, মন দিয়ে দেখেছো তো? জলের গোলা মাটি থিতানোর পর কি ভাসছিল দেখো। এটা একটা ছকের মাধ্যমে বোঝানো যাচ্ছে। প্রথমে হচ্ছে জিনিসের নাম, তারপরে হচ্ছে কি ঘটলো, কেন এমন ঘটলো। জিনিসের নামে তুমি লিখতে পারো লোহার নাট, ইটের টুকরো, কাঠের টুকরো, চকের টুকরো। কি ঘটেছিল? দ্রুত নিচে চলে গেল। ইটের টুকরো দ্রুত নিচে চলে গেল, কাঠের টুকরো ভেসে রইল, আর চকের টুকরো ধীরে 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 নিচে নামলো, কিছুটা ভেসেই রইল। কেন এমন ঘটলো? লোহা হচ্ছে ভারী, ইটের টুকরো ভারী, আর কাঠের টুকরো হালকা, আর চকের টুকরো একটু হলেও ভারী। ঠিক আছে, এরপর আমরা পরে দিয়ে এগিয়ে যাবো, দেখবো সেখানে কি আছে। দেখো নিচে একটা ছক রয়েছে আর কিছু পড়া রয়েছে, পড়াটা পড়ে নেবো। পাতার গুঁড়ো ছিল চায়ের গুঁড়োর মতো, আর ফুলের পাপড়ির টুকরো ছিল, আরশোলার পা ছিল। নবীন বলল, কি করে তুই বুঝলি কোনটা কি? আমার কাছে একটা লেন্স আছে, সেটা দিয়ে বড় দেখায়, তাই বল। আমি তো খালি চোখে দেখেছি, তাই এত বুঝতে পারিনি। লেন্স হলো ইংরেজি কথা, বাংলায় হচ্ছে আতস কাজ। শুকনো মাটি দিয়ে দেখবে যে যেখানে পারো মাটি জোগাড় করো, মাটিটা ভালোভাবে ভাঙবে, তারপরে বলো সেখানে কি লেখা আছে, তাতে কি দেখা যাবে, সেগুলো একটা ছকের আকারে লেখো। দেখো এখানে ছক দিয়েছে, সেই ছকটা আমি বলে দিচ্ছি কীভাবে লেখা যাবে। কোথাকার মাটি? ধরো বাগানের মাটি। কী দিয়ে রেখেছো? আতস কাজ দিয়ে রেখেছো। কী কী দেখেছো? বালির ছোটো দানা, বালির বড় দানা, পাথরের টুকরো। সেগুলো কোথায় পাওয়া যায়? নদীর ধারে, নদীর তীরে, পার্বত্য এলাকায়। দানাগুলো আকার কেমন? খুব ছোট হতে পারে, বড় হতে পারে, বা বড় দানাও হতে পারে। ঠিক আছে, এরপরে দেখো কী রয়েছে, মাটি দিয়ে পাকা বাড়ি। চলো এটা পড়ি, তারপর দেখবো কি প্রশ্ন আছে এখান থেকে। সবাই মন দিয়ে মাটি দেখলো, একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো। কি দেখছে তাও লিখলো, কিন্তু সবার একরকম হলো না। সমীরের আনা মাটি দেখে স্যার বললেন, এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কীভাবে? মুগুর দিয়ে ভেঙেছি, তারপরে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছি, ময়দার মতো হয়ে গেছে, আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না। এই হলো কাদার কণা। কণাগুলো একটু ফাঁকে ফাঁকে জল বা বাতাস থাকে, জল শুকুলে কণাগুলো গায়ে গায়ে শক্ত হয়ে লেগে যায়। ভাঙা খুব কঠিন, গুঁড়ো করে জল দিলে আঠার মতো, যেন সিমেন্ট। হরিশ বলল, তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না, এই মাটি দিয়েই পাকা বাড়ি বানাবে। আগে তো তাই করতো, ওই কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গাঁথত। এখনও তেমন বাড়ি আছে, অনেক বাড়ি একতলায় এভাবেই গাঁথা। তখন তো আর সিমেন্ট পাওয়া যেত না। সিমেন্ট কত বছর আগে পাওয়া গেছে বলো তো? সিমেন্ট প্রায় 200 বছর আগে তৈরি হচ্ছে। এদেশে শুরু হয়েছে প্রায় 120 বছর আগে, আর ব্যবহার শুরু হয়েছে 70-80 বছর হলো। তারপর একটু থেমে বললেন, এটা এঁটেল মাটি, এতে জল দিলে ঠিক কি হয় দেখতে হবে। রাবিয়া নিজে আনা মাটির কিছু কণা দেখিয়ে বলল, এই মাটির কণাগুলো বেশ বড়, খালি চোখে বোঝা যাচ্ছে। এগুলি বাড়ির কণা, কাদায় কণার চেয়ে বড়। এদিকে বলে হচ্ছে বেলে মাটি, এতেও তোমরা জল দিয়ে দেখবো। মিনতি উঠে দাঁড়ালো। স্যার বললেন, আমার আনা মাটিটা খানিকটা জলে গুললাম, ভালো করে থিতুল না, ঘোলাই রয়ে গেল। মাটি দেখে স্যার বললেন, এটা হচ্ছে দোআঁশ মাটি, বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান। কিছু জৈব পদার্থ আর মাটির নানা স্বাভাবিক অস্বাভাবিক উপাদান এতে রয়েছে। গোবর, মাছ, কাঁটা, পাতার কুচি, এগুলো জৈব পদার্থ। এগুলো মাটির অস্বাভাবিক উপাদান কি? দেখো এগুলো হচ্ছে, দেখো এগুলো পাথর কুচি, অ্যালুমিনিয়াম কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের সিস। স্যার আতস কাজ দিয়ে মিনতিকে এসব দেখালেন, তারপর বললেন, এগুলো জলে ডোবে, আবার কিছুটা ডোবা হয়েও থাকে, জৈব পদার্থ, তাই এগুলো জলে গুলে এগুলো থিতানো খুব মুশকিল। তারপরে দেখ একটা ছক লিখেছে, সেই ছকে কী করতে হবে তোমরা নিজেরা করো। এখানে ঠিকানা বলেছে, ঠিকানা তোমরা নিজের ঠিকানার মতো লিখবে। কীভাবে গুঁড়ো করেছো কাদাগুলো লিখবে, হামানদিস্তা দিয়ে, হাত দিয়ে না হামানদিস্তা দিয়ে। দেখো কীভাবে করেছো, ছোট ছোট মরা কেঁচো, মাছের কাঁটা, তারপর ধানের শিকড়, মরা শ্যাওলা। তারপর অস্বাভাবিক উপাদান কোনগুলো? পলিথিনের টুকরো, ইটের টুকরো, পাথরের টুকরো, চকলেটের মোড়কের টুকরো, এগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান। ঠিক আছে, তারপরে দেখো মাটি ও জলের বোঝাপড়া, এটা একটা আমরা পড়ে নেবো। তারপর আমরা দেখবো কী আছে। স্যার ক্লাসে এলেন, একটা হাতে ব্যাগ থেকে কিছু পলিথিনের কোটো বের করে বললেন, কোটোর মুখটা খোলো। কোটোর পেছন দিকটা দেখালেন, অনেকগুলো ফুটো আছে। ফিল্টার পেপার বের করে কোটোটার তলায় বিছিয়ে দিলেন। তারপরে গ্লাসে জল গলে যাবে না মাটির কোণায় যাবে, সেগুলো বোঝানোর জন্য এই কোটোটার গ্লাসে ওপর বসালেন। সমীর এর উপরে জল ঢাললে কি দেখা যাবে? মাটিটা ভিজবে, খানিকটা চুয়ে গ্লাসের নিচে পড়বে। তারপরে আবিয়া বললে, স্যার দুটো কোটো কেন দেবেন? মিনতি যে মাটি এনেছে
তাতেও জল ঢালবো। স্যার আরও 2 কোটো ফিল্টার পেপারে দিলেন। আমি আর মিনতি কোটোগুলোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে দিয়ে অনেকটা 1 কাপ জল ঢাললো। সেখানে যে মাটি এনেছে তার 2 ভাগ করে জল ঢালো। তারপর কীভাবে দেখা যাও, ওরা সবাই সাবধানে জল ঢাললো। এবার স্যার বললো, ভালো করে দেখো কোন কোটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে, কোনটা থেকে বেশিক্ষণ জল জমে, সে তোমরা নিজের মতোই লিখতে পারো। দেখো এখানে একটা ছক রয়েছে, ছকটা আমরা আগে বুঝবো কি আছে। প্রথমে লিখবো বেলে মাটি, তারপরে এঁটেল মাটি। কি হয়, বেলে মাটি থেকে বেশি জল পড়তে পারে। এর থেকে বোঝা গেল কি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। কী কী আছে, তাড়াতাড়ি জল বেরিয়ে যায় কোন মাটি থেকে, বেলে মাটি থেকে। ভিজতে বেশি সময় লাগে কোন মাটি, এঁটেল মাটি। বেশি জল বেরিয়ে যায় বেলে মাটি থেকে, আর জল বেশি ধরে রাখতে পারে এঁটেল মাটি। ঠিক আছে, এরপরে দেখো কী রয়েছে, উপকার ও অপকার ও পুষ্টি ও যত্ন। সুতো মাছ যেগুলো মাটিতে সুতোর মতো কীরকম রয়েছে, শুধু সুতো নয়, স্যারকে দেখালো। স্যার দেখে বললো, এটা কেঁচো, মাটিতে রোদে শুকিয়েছে, এরা মোড়ে শুকিয়ে গিয়ে কালো হয়ে গেছে। মিনতি বললো, স্যার ওইগুলো কি মাটির স্বাভাবিক উপাদান? হ্যাঁ, সঠিক বলেছ, কেঁচো মাটির স্বাভাবিক জৈব উপাদান। আরও অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে, খালি চোখে দেখা যায়, কিছু আতশকারী দেখতে হয়। এছাড়াও এমন কিছু জীবাণু আছে মাটিতে, তাদের স্বাভাবিক এরাও দেখা যায় না। এরা সবাই কিন্তু মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, মাটি উর্বর করে। রিয়া বলে, সার দিলেও তো মাটি উর্বর হয়, নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। দেখো তারপরে সার সম্পর্কে কিছু বলা রয়েছে। এখানে সার বিভিন্ন রকম উপাদান নেয়, সব সারের মধ্যে অনেক রকম উপাদান একসঙ্গে থাকে। তার মধ্যে গাছ থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো উপাদান নেয়, উপাদানগুলো গাছ নেয়। তারপরে মাটির সজীব উপাদান কীভাবে সাহায্য করে, কম্পোস্ট সার, জৈব সার অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। মাটির ভেতরে থাকা ছোটো ছোটো জীব আর জীবাণুরা সেই কাজে সাহায্য করে। আর পচা পাতা ভাঙতেও সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছো, কিন্তু এত জানলে কী করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি সব শুনেছি। আগেই জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। মিনতি বলল, প্লাস্টিক, পলিথিন এগুলো কি ভাঙবে? না, ওগুলো ভাঙবে না। মাটি আলো হাওয়া পেতে পারে না, গাছের শিকড়গুলো মাটিতে আলো ঢুকতে বাধা দেয়। দেখো এরপর কি রয়েছে, উপকারী উপাদান আর অপকারী উপাদানের মধ্যে একটা চার্ট করে দিয়েছে। সেই চার্টটা আমরা ভালো করে বুঝবো, তাহলে আর বুঝতে কোনো সমস্যা থাকবে না। প্রথমে দেখো মাটির উপকারী উপাদান কোনগুলো, কেঁচো, বিভিন্ন পোকামাকড়, ব্যাকটেরিয়া, হিউমাস, ছত্রাক, শ্যাওলা ইত্যাদি। কীভাবে উপকার করে, মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে। তারপরে হচ্ছে মাটির ক্ষতিকর উপাদান, প্লাস্টিক, পলিথিন, ধাতুর টুকরো, রবারের চিপ ইত্যাদি। কীভাবে ক্ষতি করে, মাটিতে আলো বাতাস যেতে পারে না, গাছের শিকড় মাটিতে যেতে বাধাপ্রাপ্ত হয়, জল চুঁয়ে নিচে নামতে পারে না। তারপরে কি আছে, উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কী কী করব দেখে নাও। পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার বাড়াতে হবে, রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে, মাটির উপকারী ব্যাকটেরিয়াগুলো যাতে নষ্ট না হয় সেদিকেও যথেষ্ট নজর দিতে হবে। এভাবেই ছকটা আমরা পূরণ করছি। এরপরে কি আছে দেখো, মাটিতেই সোনার ধান। এখানে একটা ছক আছে, ছবি তোমরা আঁকতে পারবে। তারপরে আছে কোন ধানে কীরকম হয়, একটা ছক আছে, এখানে এই ছকটা আমরা পূরণ করে দিচ্ছি। দেখে নাও কী চাষ হয়। ধরো এখানে 3 রকম চাষের কথা বলবো আমরা, তরমুজ, শশা, ডালিয়া ফুল আর গাঁদা ফুল। দেখো তরমুজে 1/2 ফুট মতো গভীর আর বেলে মাটি লাগবে, আর মাটিতে লাঙল কোদাল দিয়ে নরম করে চাষের উপযোগী করা হয়। আর শশা ক্ষেত্রেও 1/2 ফুট গভীর মাটি লাগবে, এটা বেলে মাটি লাগবে। এখানে মাটিতে লাঙল কোদাল এসব দিয়ে মাটি নরম করা চাষে উপযোগী। আচ্ছা, ডালিয়া ফুলও মাটি গভীর হতে হবে 1/2 ফুট, এটা দোআঁশ মাটি। সাধারণত দোআঁশ মাটিতে বেলে, বালি, খোল, গুঁড়ো ইত্যাদি মিশিয়ে ডালিয়া চাষের উপযোগী করা হয়। আর গাঁদা ফুল হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি গভীর হতে হবে, এগুলি এঁটেল মাটি দিয়ে তৈরি হবে। আর এঁটেল মাটিতে কোদাল দিয়ে নরম করা চাষে যথেষ্ট উপযোগী হয়। দেখে নাও তোমরা ছকটা এরকমভাবে করলে আমাদের সুবিধা হয়। এরপরে পাতা কী আছে, রাস্তায় ধস নামা। দেখো রেডিওতে খবর শুনতে দিবেন বলে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তায় ধস নেমেছে, সব গাড়ি ঘুরপথে যাচ্ছে। স্কুলে এসে অন্যদের সে কথা বললো, ধস কীভাবে হয় সেগুলো স্যারকে জিজ্ঞেস করা। স্যার বলল, মাটিতে ধস পড়া দেখো নি, পুকুর পাড়ে মাটির মাঝে 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 ধসে যায়। পুকুর পাড়ের খাড়া, সেই রকম খাড়া পাহাড়ের ধার উপরে দেখবে একটা বড় পাথর, হয়তো মাটির তলার মাটি। অনেকটা পাথর অনেক দিন ধরে একটু একটু করে সরেছে,
খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল, পাথরটা পড়ে যাবে। পড়ার সময় আরও কিছু পাথর গাছ নিয়ে পড়বে, ভূমিকম্প হলে এরকম ধস নামে। রানু বলল, বড় গাছ থাকলে এমন সহজ হয় না, ঘাসের চাপড়া থাকলেও ধস না। কী করে জানলি? তুই পাহাড়ে গিয়েছিলি? তা নয়, পুকুরের কাছে দেখেছি। পুকুরের পাড়ে একটা জাম গাছ আছে, ঝড় বৃষ্টির পর পাশের মাটি ধসে পড়ে, কিন্তু গাছটার গোড়ার মাটি সহজে ধসে না। বেশ দেখেছো তো, এসব জায়গায় পাড় ভাঙে, সেসব জায়গায় মাটি সরে যাওয়া কে বলা হয় ভূমিক্ষয়। বুঝেছি, ভূমি তো মাটি ক্ষয়ে যাওয়া হচ্ছে নষ্ট। কিভাবে ভূমিক্ষয় বাড়ে ভেবে দেখো। ধরো একটা পলিথিন, তার উপরে যে কণা আছে, মাটির নিচে কণা ছোঁয়া থাকে না, ফলে জোরে বৃষ্টি পড়লে বড় বা ঝড় হলে উপরের মাটি সরে যায়। সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক এসব ফেলা যাবে না, আর গাছ কাটা যাবে না। মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, তবেই ধস কমবে। দেখো এখানে একটা ছক দিয়েছে, সেই ছকটা আমরা বুঝবো কী কীভাবে ভূমিক্ষয় হতে পারে, ভূমিক্ষয়ের কী অসুবিধা, আর ভূমিক্ষয় করলে কী কী কমবে। দেখো, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা, নদীপথে পরিবর্তন, এগুলো ভূমিক্ষয়ের কারণ হতে পারে। ঠিক আছে, ভূমিক্ষয়ের ফলে কী কী অসুবিধা হতে পারে? মাটির উর্বর শক্তি হ্রাস পেতে পারে, জৈবিক ক্ষমতা হ্রাস কমে যেতে পারে, বন্যা, হরপা, বান দেখা যেতে পারে, বা পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়। এইসব প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মানুষের নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। কী করলে ভূমিক্ষয় কমবে? গাছ কাটার সঙ্গে সঙ্গে নতুন গাছ লাগাতে হবে, অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে, ঢালু জমিতে ধাপ চাষ বা স্তরের চাষ করতে হবে, নদীর ভাঙন রোধে নদীর ধারে পাথর বসানো মাঝে মাঝে, যেটিকে তৈরি করা নদীর গতিতে স্লোথ করে দেওয়া যেতে পারে। এভাবেই এই পড়াটা বোঝানো হলো। চলো এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাই। এবার এসো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, নিচের দিকের মাটিতে 4টে অপশন এখানে রয়েছে। দেখো, নুড়ি কাঁকড় বেশি হয়, মাটির কণা মিহি হয়, মাটি বড় পাথরযুক্ত হয়, না মাটি বালিযুক্ত হয়? উত্তর হবে মাটির কণা মিহি হয়। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখিনি। 2 নম্বর প্রশ্ন আছে, এক গ্লাস জলে কিছুটা মাটি গুললে থিতিয়ে পড়ে, কারণ মাটির কণা হালকা হয়, মাটিতে কাঁকড় বেশি থাকে, মাটির কণা ভারী হয়, না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে মাটির কণা ভারী থাকে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, প্রথম সিমেন্ট তৈরি হয়েছিল প্রায় কত বছর আগে? 100 বছর, 150 বছর, না 200 বছর, না 250 বছর? সঠিক উত্তর 250 বছর আগে। 4 প্রশ্ন দেখিনি কি আছে, যে মাটির কণাগুলো করে তাতে জল দিলে, গুঁড়ো করে জল দিলে তা সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তা হলো বেলে মাটি, কাঁকড় মাটি, এঁটেল মাটি, না দোআঁশ মাটি? সঠিক উত্তর এঁটেল মাটি। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মাটির স্বাভাবিক উপাদান নয়, পলিথিন, আদা কুচি, বালি, না পচা পাতা? পলিথিন কুচি মাটির স্বাভাবিক উপাদান নয়। তাড়াতাড়ি জল বেরিয়ে যায় কোন মাটি থেকে? বেলে, এঁটেল, দোআঁশ, না কাঁকড়? সঠিক উত্তর হচ্ছে বেলে মাটি থেকে। যে মাটি ভিজেতে বেশি সময় লাগে সেটা কোন মাটি? সেটা বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, না বোদ মাটি? সঠিক উত্তর এঁটেল মাটি। তোমরা দেখো এই প্রশ্নগুলো দেখবে, খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তারপরে কোশ্চেন, মাটির সজীব উপাদান হলো পলিথিন, পাথরকুচি, কেঁচো, না খনিজ লবণ? সঠিক উত্তর কেঁচো। কোনটি মাটির শত্রু নয়? পলিথিন, অ্যালুমিনিয়াম ফয়েল, জীবাণু, না প্লাস্টিক? মাটির শত্রু নয় জীবাণু। বীজতলা তৈরি করতে প্রয়োজন হয় না যেখানে, তা হলো আমন ধান, আউশ ধান, বোরো ধান, না কোনোটি নয়? বোরো ধান। জানবে বোরো ধান তৈরি করতে বীজতলা লাগে না। ধান রোয়া হয় জলপূর্ণ কাদামাটিতে, শুকনো মাটিতে, না ঝরঝরা মাটিতে, না বালি মাটিতে? কাদাপূর্ণ জলপূর্ণ কাদামাটিতে। পশ্চিমবঙ্গের চা চাষের উন্নত জেলা মালদা, দার্জিলিং, মুর্শিদাবাদ, না জলপাইগুড়ি? সঠিক উত্তর দার্জিলিং। নিম্নোক্ত কোনটি ভূমিধসের কারণ নয়? ভূমিকম্প, প্রবল বৃষ্টিপাত, প্রবল সূর্যগ্রহণ, না বায়ু প্রবাহ? উত্তর হচ্ছে প্রবল সূর্যগ্রহণ ভূমিধসের কারণ নয়। তারপরটা কোনটি ভূমিধস নিবারক? পলিথিন, প্লাস্টিক, ওষুধের মোড়ক, না গাছপালা? গাছপালা ভূমিধসের নিবারক। এরপরে দেখো শূন্যস্থান পূরণ আছে, এগুলো আমরা একটুখানি ভালো করে বুঝবো, তাহলে অনেক কিছু শেখা আমাদের সম্পূর্ণ হবে। দেখো, লেন্সকে বাংলাতে কি বলে বলো তো? আতস কাচ বলে। সিমেন্ট ব্যবহারের আগে বালি দিয়ে পাকা বাড়ি তৈরি করা হতো। 3 নম্বরটি কি আছে, ড্যাশের কণা
কাদার কণার থেকে আকারে বড়, সারের কণা, সার হবে ওখানে। 4 নম্বরটা আছে আজ থেকে প্রায় কত বছর আগে? আজ থেকে প্রায় সিমেন্ট তৈরি হয়েছে প্রায় 200 বছর আগে। ঠিক আছে, এভাবে আমরা প্রশ্নগুলো বুঝছি। বেশ, তারপরে কি আছে দেখে নিই। 5 প্রশ্নটা, ড্যাশ দিলে মাটি উর্বর হয়, সার দিলে মাটি উর্বর হয়। পলিথিন ও প্লাস্টিক গাছের শিকড়গুলিতে মাটি ঢুকতে বাধা দেয়। 7টা কী হবে? মাটির মধ্যে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা মাটির জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করেন, এটা জৈব হবে। দেখো 8, 9, 10 আমরা দেখে নেবো। আরেকটি কী আছে? ড্যাশ ধান রোয়াতে জন্য জমিতে একটু জল দেওয়াতে হবে। কি হবে? আমন ধান। দার্জিলিংয়ের পাহাড়ে ড্যাশ চাষ খুব ভালো হয়, চা চাষ খুব ভালো হয়। তারপরে মে জুন মাসে পাহাড়ের কি হয়? কফি চাষ ভালো হয়। দেখে নাও তোমরা, এগুলো শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপরে আমরা কি করব? আচ্ছা, আরও শূন্যস্থান পূরণ আছে, বলেছিলাম 14টা শূন্যস্থান পূরণ। ঠিক ঠিক ঠিক, এগুলো দেখে নিতে হবে। ড্যাশ ও ড্যাশ পাহাড়ের মাটি তৈরি সাহায্য করে, মস ও ফান্ড পাহাড়ে মাটি তৈরিতে সাহায্য করে। আর 12টা কি আছে? ড্যাশ হলে পাহাড়ের ধস নামে, ভূমিকম্প হলেও পাহাড়ের ধস নামতে পারে। পুকুর পাড়ে গাছ থাকলে ভূমিকম্প রোধ হয়। 14টা কি? মাটি স্থানান্তরিত হওয়ার সোজা ঘটনা হলো ধস নামা। দেখে নাও তোমরা, 14টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। 14টা এমসিকিউ হয়ে গেছে, 14টা শূন্যস্থান পূরণ হলো। এরপরে কী করবো? 10টা আমরা সত্য মিথ্যে নির্ণয় করবো। দেখো সত্য মিথ্যা কী করা আছে? ক্রস দেওয়া আছে, সেটা মিথ্যে, আর রাইট দেওয়া আছে, সেটা সত্য। আগেকার দিনে কাদামাটির সঙ্গে সিমেন্ট মিশিয়ে ইট গাঁথা হতো, এটা মিথ্যা। আচ্ছা, সিমেন্টের বেশি ব্যবহার আমাদের দেশে 70-80 বছর ধরে চলে আসছে, এটা সত্য। মাটির সবচেয়ে ছোট সূক্ষ্ম কণা হলো কাদার কণা, এটা সত্য। আচ্ছা, দোআঁশ মাটিতে জৈবত্ব প্রায় থাকে না, এটা হচ্ছে মিথ্যা। বেলে মাটিতে জল দিলে আঠার মতো শক্ত, এটা মিথ্যা। জীবাণুরা জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, এটা হচ্ছে সত্য। নাইট্রোজেন ফসফরাস জৈব সার, এটা মিথ্যা। তারপরে যে মাটিতে সহজে কাদা করা যায় না সেই মাটিতে ধান রোয়া যায় না, এটা হচ্ছে সত্য। তারপরে গোবর সার, হাড় গুঁড়ো কম্পোস্ট সার রাসায়নিক সারের উদাহরণ, এটা হচ্ছে মিথ্যা। আর মে জুন মাসে ঠান্ডাতে পাহাড়ে কফি হয়, এটা হচ্ছে মিথ্যা। চলো এরপরে মে জুন সময় ঠান্ডা তো থাকে না, সেই জন্য হচ্ছে না। এরপরে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্য উত্তর দাও। ভূপৃষ্ঠে কোন উপাদান থেকে গাছপালা খাদ্য সংগ্রহ করে? মাটি থেকে। আচ্ছা, মাটির কণার মধ্যে পরিবেশের আর কোন উপাদান মিশে থাকে? জল ও বায়ু। কোন মাটির শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায়? এঁটেল মাটি। বেলে মাটিতে কোন কণার পরিমাণ বেশি থাকে? বালিকণা। কোন মাটিতে বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান থাকে? দোআঁশ মাটিতে। লেন্সের কাজ কি? ছোট জিনিসকে বড় করে দেখাই হচ্ছে লেন্সের কাজ। কোন মাটি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না? বেলে মাটি। তারপরে প্রশ্ন কি আছে? মাটির দুটি উপাদানের নাম লেখো, বালি ও কাদা। মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে কারা? মাটিতে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা। কি প্রয়োগ করলে মাটি উর্বর হয়? সার প্রয়োগ করলে। দুটি জৈব সারের উদাহরণ দাও। হাড় গুঁড়ো কম্পোস্ট সার। দুটি রাসায়নিক সারের উদাহরণ দাও। সুপার ফসফেট আর ইউরিয়া। কোন ধরনের সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়? রাসায়নিক সার। সারের মধ্যে থাকা 3টি প্রয়োজনীয় উপাদান যেগুলো গাছের পক্ষে প্রয়োজনীয়: নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। পাহাড়ের কোন সময় শাকসবজি চাষ হয়? মে জুন মাসে। পাথর ফেটে গুঁড়ো হয় কিভাবে? ভূমিকম্পে, সূর্যতাপে বা প্রবল বৃষ্টিপাতে। ধান ও শাক সবজি চাষে কতটা মাটি লাগে? 1-1.5 ফুট গভীর মাটি লাগে। কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে? মস ও ফান। তারপরে দেখো ভূমিক্ষয় কাকে বলে, খুব ভালো করে দেখো। প্রাকৃতিক পদ্ধতিতে বা নানা ভৌত উপায়ে মানুষের নানান কাজের ফলে মাটির স্থানচ্যুত হয়ে যাওয়ার ঘটনাটাকে ভূমিক্ষয় বলা হয়। ধস কি? দেখো এটা তোমরা ভালো করে দেখবে। পাহাড়ের অঞ্চলে বা পুকুরে, নদীর পাড়ে বা রাস্তায় নানা কারণে মাটির খসে পড়া বা পাথর সহ মাটির খসে পড়ার ঘটনাকে ধস বলা হয়।
পাহাড়ে ধস নামার দুটি কারণ উল্লেখ করো। বৃষ্টিপাত ও ভূমিকম্প। ভূমিক্ষয় রোধে একটি সহজ উপায় হলো গাছপালা লাগানো, বৃক্ষরোপণ করা। ভূমিক্ষয় ঘটায় এমন দুটি পদার্থের নাম পলিথিন ও প্লাস্টিক। এবার দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। এটা বড় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। আর ছিল 1 নম্বর কোশ্চেন, এবার আছে 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা, টিউবওয়েলে বসানোর সময় মাটি খুললে কি কি পাওয়া যায়? দেখো, টিউবওয়েল বসানোর সময় মাটি খুললে জলসহ নানা রকম নিচের থাকা মাটি, কাঁকড়, বালি মাটি, মিহি মাটি প্রভৃতি পাওয়া যায়। মাটির উপাদানগুলি হলো, মাটির উপাদান বলতে বোঝায় মাটির বালি, কাদা, পলি, জৈব পদার্থ, খনিজ পদার্থ, অজৈব পদার্থ, জল, বায়ু, মাটির মধ্যে থাকা জীবকুল যেমন কেঁচো ইত্যাদি। কত রকমের মাটি হয়? উপাদান অনুসারে মাটি 3 প্রকার: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এছাড়াও আছে পলি মাটি ও বোঝ মাটি। মাটির স্বাভাবিক উপাদান কাকে বলে? যে সকল উপাদান মাটিতে মিশে যেতে পারে না। দেখো, মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? যে সকল উপাদান মাটিতে মিশে যেতে পারে না, মিশলেও তার গুণাগুণ নষ্ট করে, তাদের মাটির অস্বাভাবিক উপাদান বলে, যেমন প্লাস্টিক, পলিথিন, রাবার, অ্যালুমিনিয়াম ফয়েল ইত্যাদি। সিমেন্টের ইতিহাস লেখো। প্রায় 200 বছর আগে সিমেন্ট তৈরি হয়, তবে আমাদের দেশে আজ থেকে প্রায় 120 বছর আগে সিমেন্ট তৈরি হতো। আর 70-80 বছর আগে সিমেন্টের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। দোআঁশ মাটি জলে গুললে সহজে থিতিয়ে পড়ে না কেন? দোআঁশ মাটিতে কালি ও পলি বা বালির সঙ্গে নানা ধরনের জৈব ও অজৈব পদার্থ, এমন কিছু অস্বাভাবিক উপাদান মিশে থাকে। এসব উপাদান কিছু জলে ভাসে, আবার কিছুটা জলে ডুবে থাকে। সেই জন্য দোআঁশ মাটি জলে গুললে তা সহজে থিতিয়ে পড়ে না। কত প্রকারের সার হয়? কী কী? সার সাধারণত 3 প্রকারের হয়: জৈব সার, অজৈব সার ও রাসায়নিক সার ও জীব সার। জৈব সার বা কম্পোস্ট কাকে বলে? কম্পোস্ট সার বা কাকে বলে? দেখো, জীবজাত উপাদান বা প্রকৃতিজাত উপাদান থেকে বিভিন্ন প্রয়োজনীয় বিয়োজন প্রক্রিয়ায় যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন গোবর পচা সার, হাড় গুঁড়ো প্রভৃতি। শাকসবজি, ফলমূলের খোসা, পচা পাতা, বিভিন্ন প্রাণীর মলমূত্র মিশিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলা হয়। রাসায়নিক সার কাকে বলে? উদাহরণ দাও। কৃত্রিম উপায়ে কারখানা বা পরীক্ষাগারে নানা রাসায়নিক বা খনিজ লবণ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে উদ্ভিদের পুষ্টি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদানে ভরপুর যে সার তাকে বলা হচ্ছে রাসায়নিক সার, যেমন সুপার ফসফেট, ইউরিয়া, নাইট্রোজেন ইত্যাদি। জল ও বায়ু থেকে উদ্ভিদ সংগ্রহ করে তার প্রয়োজনীয় কোন কোন উপাদান সংগ্রহ করে? বায়ু থেকে খাবার তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড, আর শ্বাসকার্য করার জন্য, দেখো এখানটা কিছু বাদ চলে গেছে, এটা পরে আমি বলে দিচ্ছি। ধান ও শাকসবজি চাষে কতটা মাটি লাগে? ধান ও শাকসবজি চাষে প্রায় 1-1.5 ফুট গভীর মাটি লাগে। পাহাড়ের ধান কি চাষ করা হয়? কীভাবে চাষ করা হয়? পাহাড়ে ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে সেই জমিতে জল আটকে ধান চাষ করা হয়। তারপর দেখো 5-6টি বাক্যে উত্তর দাও। বেলে মাটির বৈশিষ্ট্য লেখো। বেলে মাটির বৈশিষ্ট্য কী বলো তো? বেলে মাটিতে বালির কণা বেশি থাকে, মাটির কণাগুলি আকারে বেশ বড় হয়, মাঝখানে বায়ু থাকে। এই মাটির জল শোষণ ক্ষমতা খুব বেশি, কিন্তু জল ধারণ ক্ষমতা খুব কম, চাষবাসের পক্ষে খুব একটা উপযুক্ত নয়। আর দোআঁশ মাটির বৈশিষ্ট্য হলো এখানে বালি পলির পরিমাণ প্রায় সমান, মানে 25-30% থাকে। এতে জৈব পদার্থ ও লবণ থাকে। মাটির কণা মাঝারি ধরনের হয়। দোআঁশ মাটির জল শোষণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, নমনীয়তা ও বায়ু চলাচল ক্ষমতা সবই মাঝারি ধরনের হয়। এই মাটি সবথেকে উর্বর, চাষবাস পক্ষে খুবই উপযুক্ত। এঁটেল মাটির বৈশিষ্ট্য লক্ষ্য। এঁটেল মাটির বৈশিষ্ট্য হলো এঁটেল মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে, পলি বালি খুব সামান্য পরিমাণে থাকে, মাটির কণাগুলি খুব সূক্ষ্ম ও ঘন হয়ে থাকে। এই মাটির জল শোষণ করার ক্ষমতা কম, তবে জল ধারণ করার ক্ষমতা অনেক বেশি। দোআঁশ মাটি কীভাবে চেনা যায়? দোআঁশ মাটি চেনার উপায় হলো মাটির কণাগুলিকে মাঝারি ধরনের হয়, আর এগুলোকে জৈব পদার্থ, ঘাস, পাতা, খড়কুটো মিশে থাকে। এগুলো জলে গুললে সহজে থিতিয়ে পড়ে না। আচ্ছা, উদ্ভিদ প্রাণীদের উপর কীভাবে নির্ভর করে তা লেখো। উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভরশীলতা কী বলতো? প্রাণীদের রেচন পদার্থ, বর্জ্য পদার্থ উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে। উদ্ভিদের খাবার জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড প্রাণীদের শ্বাসকার্যের ফলে উৎপন্ন হয়। আর উদ্ভিদের পরাগ মিলন, ফুল ও বীজের বিস্তার নানা প্রাণীর সাহায্য করে। দেখো, এইভাবেই সমস্ত প্রশ্ন উত্তর বুঝিয়ে দেওয়া হলো, করিয়ে দেওয়া হলো। তোমরা খাতা লিখে রাখবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর আজকে ভিডিওটা অনেক লম্বা হলো, যারা অতি সহায় মনোযোগ দিয়ে দেখেছো অনেক উপকার পাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।